ডিয়ার লার্নার্স, আজকে আমরা এরিয়া রিলেটেড যে বেসিক কনসেপ্টগুলো আছে, যে কনসেপ্টগুলো না জানলে আমরা এরিয়া রিলেটেড যে কোয়েকশনগুলো পরীক্ষাতে আসে সেগুলা প্রপারলি সলভ করতে পারবো না। সেই এরিয়া রিলেটেড কোয়েকশনগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই এরিয়া নির্ণয়টা গুরুত্বপূর্ণ কেন। এটা হচ্ছে আমাদের সবার আগে জানতে হবে যে কেন আমরা এই এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। দেখেন, এই এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করা এটা কিন্তু ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি যদি আপনাকে কোয়েকশন করি যে আপনি একটা রেক্ট্যাঙ্গেল বা একটা সার্কেল বা একটা স্কয়ার বা একটা ট্রায়াঙ্গেল, এগুলোর যদি আমরা এরিয়া নির্ণয় করার কথা আপনাকে আমি বলি, তাহলে খুব ইজিলি কিন্তু আপনি যে ফর্মুলাগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে সেটার ক্ষেত্রফল আপনি নির্ণয় করতে পারবেন। বাট আপনাকে যদি আমি বলি একটা সাইক্লয়েডকে আমরা একটু পরে আলোচনা করব, তারপর ল্যামনিস্কেট আছে, তারপর আছে অ্যাস্ট্রয়েড আছে, এইগুলোর ক্ষেত্রফল যখন আমি আপনাকে নির্ণয় করার কথা বলবো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে সমাধান করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে এখানে আলাদা আলাদা সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে সমাধান করতে হবে। তো প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করি যে ক্ষেত্রফলটা আসলে কি। দেখেন, কোনো সরলরেখা অথবা বক্ররেখা দ্বারা কোনো সমতল ক্ষেত্রে আবদ্ধ তল সীমাবদ্ধ অংশের পরিমাপকেই আসলে তার ক্ষেত্রফল বলা হয়। তো এটা বোঝার জন্য আমি যদি এখানে মনে করেন আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম। দেখেন, একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। মনে করেন এটা হচ্ছে একটা চিত্র। তো এই যে অংশটা, এই জায়গা থেকে শুরু করে একটু লক্ষ্য করি আমরা, এই যে জায়গাটা আছে এই জায়গার আপনাকে ক্ষেত্রফল নির্ণয় করার কথা যদি আমি আপনাকে বলি, তাহলে কিন্তু আপনি এখানে কোনো ফর্মেট অ্যাপ্লাই করতে পারবেন না, মানে কোনো স্পেসিফিক ফর্মুলা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ এটা কিন্তু স্পেসিফিকলি ট্রায়াঙ্গেল নয়, আবার রেক্ট্যাঙ্গেলও নয়, আবার স্কোয়ারও নয়, বা এরকম স্পেসিফিক কোনো কিছুই কিন্তু এটা নয়। তো এটার ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করব? তো এই যে এলাকাটা, ক্ষেত্রফল মানে কি, এই এলাকাটা কতটুকু বড়, এটাই হচ্ছে আসলে ক্ষেত্রফল। মানে এই যে জায়গাটা এটা কতটুকু বড় সেটাই আসলে এখানে ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের একটা কমন সূত্র আছে কার্তেশিয়ান স্থানাঙ্কে। প্রথমত আমরা চেষ্টা করব যে ডিটারমিনেশন অফ এরিয়া ইন কার্তেশিয়ান কোঅর্ডিনেটস বা কার্তেশিয়ান স্থানাঙ্কে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা দেখব। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের প্রাথমিক সূত্রটা আমরা একটু দেখে নেব। এখানে মনে করেন y = এই যে f(x) ফাংশনটা, এই ফাংশনটা a <= x <= b ব্যবধিতে, এই যে ব্যবধি, এই ব্যবধিতে এটা অসীম, অবিচ্ছিন্ন এবং ক্রমবর্ধমান যদি হয়, তাহলে এটা দ্বারা যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলকে আমরা r দ্বারা বা a দ্বারা প্রকাশ করতে পারি। এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ a থেকে b y dx। তো এখানে অবশ্যই আপনাকে একটা বক্ররেখা দেয়া থাকবে যেটার ডিপেন্ড, যেমন আমরা যদি এখানে এটাকে চিন্তা করি, তাহলে এই যে আমরা একটা রেখা অঙ্কন করেছি এটার নামে হচ্ছে বক্ররেখা, এবং এটাকে আমরা ধরতে পারি y = f(x) ফাংশন, যার গ্রাফ হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে তার গ্রাফ। এখন এটা হচ্ছে একটা প্রাথমিক সূত্র যে a থেকে b, a এবং b হচ্ছে তার লিমিট। এখানে অবশ্যই আপনাকে একটা লিমিট দিয়ে দেওয়া হবে যেখান থেকে আমরা আসলে তার ভ্যালু বের করার চেষ্টা করব। যেমন এটা হচ্ছে মনে করেন a, এটা যদি a হয় আর এটা যদি b হয়, মানে এটা একটু আমরা উপরে নিয়ে নিলাম, মনে করেন এটা এতটুকু, তাহলে এই যে এতটুকু, তাহলে এটা হচ্ছে b। তাহলে এখানে একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট থাকবে, এবং এখানে একটা ফাংশন থাকবে যেটা হচ্ছে y, মানে y = f(x) ফাংশন। তাহলে y এটাকে x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, আর এখানে লিমিট আপনাকে প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সূত্র অ্যাপ্লাই করে সাধারণত আমরা কার্তেশিয়ান স্থানাঙ্কের যে ফরম্যাটগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারি। এখন আমরা একটু চলে যাব যে সাইক্লয়েড কি। দেখেন, একটি সরলরেখার উপর একটি ঘূর্ণায়মান বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর সঞ্চারপথকে আসলে সাইক্লয়েড বলা হয়ে থাকে। তো এখানে সাইক্লয়েডটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। তো কি বলা হয়েছে, একটি সরল রেখার উপর, তাহলে দেখেন এই যে রেখাটা এটা হচ্ছে একটা সরল রেখা, তো আমরা ধরলাম এটা x অক্ষ।
তো এই সরলরেখার উপর একটি ঘূর্ণায়মান বৃত্ত, তাহলে দেখেন এই সরলরেখার উপর একটা বৃত্ত, এই যে দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত। এখন এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটু বিন্দুর সঞ্চারপথ, তাহলে এই যে আমরা একটা পথ অঙ্কন করেছি, এই যে একটা পথ অঙ্কন করেছি, এই পথটার নামই হচ্ছে সাইক্লয়েড। এই পথটার নাম কি? সাইক্লয়েড। যে রেখার উপর বৃত্তটি ঘূর্ণায়মান, যেমন এই যে বৃত্তটি, এই বৃত্তটি কিন্তু এই সরল রেখার উপর ঘূর্ণায়মান। সো এই রেখাটিকে সাইক্লয়েডের বেস বা বৃত্ত বলা হয়, আর বৃত্তটিকে বা এই যে বৃত্ত, এই বৃত্তটিকে আসলে উৎপাদনকারী বৃত্ত বলা হয়। তাহলে এখান থেকে আমরা সাইক্লয়েডের ডেফিনেশনটা জানবো যে একটা সরলরেখার উপর একটি ঘূর্ণায়মান বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর যে সঞ্চারপথ, মানে এই যে পথটা, এই পথটার নামে হচ্ছে সাইক্লয়েড। তাহলে আমরা বলতে পারি চিত্রে ও এ বি, এই যে দেখেন এটার নাম দিলাম আমরা ও, এটার নাম দিলাম আমরা এ, এবং এটার নাম যদি আমরা বি দিই, তাহলে এই যে ও এ বি এটাই হচ্ছে একটা কি? সাইক্লয়েড। ও এ বি একটা সাইক্লয়েড। সাইক্লয়েড। এখন দেখেন সাইক্লয়েড কিন্তু 4 ধরনের হয়ে থাকে। সাইক্লয়েড 4 ধরনের হয়ে থাকে, এগুলো আমরা একটু শর্টকাটে দেখে নেব। তো প্রথমটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ 1 প্লাস কস থিটা। তাহলে এটার যে চিত্রটা হবে, মানে সাইক্লয়েডের যে চিত্রটা হবে সেটা হবে ঠিক এরকম, এই যে এরকম, এটা হচ্ছে এটার চিত্র। তারপর 2 নম্বর যে সাইক্লয়েডটা আছে, এটা প্লাস এটা মাইনাস, এটার সূত্র হবে এরকম। এটা তো মনে করুন উপরের দিকে ছিল, এটাও উপরের দিকে থাকবে। এই সাইক্লয়েডের চিত্রটা হবে এরকম। তারপর এখানে 3 নম্বর যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এ থিটা মাইনাস সাইন থিটা আর এ ইন্টু 1 প্লাস কোস থিটা। তাহলে এই সাইক্লয়েডের চিত্রটা হবে এরকম, এই সাইক্লয়েডের চিত্রটা হবে এরকম, দেখেন এরকম হবে, ঠিক এরকম হবে। এগুলো নিয়ে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা এখান থেকে একটু জেনে নেব যে সাইক্লয়েডের গ্রাফগুলো কেমন হবে। এবং এই যে লাস্ট যে চিত্রটা, এটা হবে এরকম, এটা হবে এরকম। এখানে এই হচ্ছে আমাদের প্রাথমিক সাইক্লয়েডের চিত্র। ওকে, তো এখন আমরা জানবো যে অ্যাস্ট্রয়েডটা আসলে কি। দেখেন অ্যাস্ট্রয়েডের সাধারণ সমীকরণ হচ্ছে x⁻²/3 y⁻² সমান a⁻²/3। এটা হচ্ছে একটা অ্যাস্ট্রয়েডের সমীকরণ, মানে এই আকৃতির যে কোনো সমীকরণকে আসলে অ্যাস্ট্রয়েড বলা হয়ে থাকে। আর এই যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের একটা নর্মাল ফরম্যাট। এটাকে আমরা সেন্টার ধরতে পারি, যেটা স্থানাঙ্ক হচ্ছে 0 0। তো এখানে দেখেন এটার পরামিতিক সমীকরণ, মানে এই যে অ্যাস্ট্রয়েড, এই অ্যাস্ট্রয়েডের পরামিতিক সমীকরণ হচ্ছে x = a cos³ থিটা, y = a sin³ থিটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পরামিতিক সমীকরণটা আসলে কি। দেখেন পরামিতিক সমীকরণটা কি, এই যে আমরা বললাম না যে এটা হচ্ছে এই অ্যাস্ট্রয়েডের পরামিতিক সমীকরণ। তাহলে এখন প্রশ্ন অবশ্যই চলে আসবে যে পরামিতিক সমীকরণটা কি। দেখেন কোনো কার্তেশীয় আকারের সমীকরণ হতে দুইটা চলক যদি আমরা চিন্তা করি এক্স এবং ওয়াই, তাহলে এই দুইটা চলক কেবলমাত্র একটা পরামিতির মাধ্যমে যদি প্রকাশ করা যায়, তখন সেটাকে রূপান্তরিত করলে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে পরামিতিক সমীকরণ। আর দেখেন এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। আর এটার পরামিতিক সমীকরণ হচ্ছে যে এই যে এক্স, আমরা যদি সহজে বলি তে পরামিতিক সমীকরণটা কি। পরামিতিক সমীকরণটা হচ্ছে কার্তেশীয় সমীকরণের নতুন একটা ফরম্যাট বা নতুন একটা আকার, যে আকারটা এখানে বসালে, যেমন মনে করেন এটা হচ্ছে একটা কার্তেশীয় আকার। তো এখানে এক্স এবং ওয়াইয়ের দুইটা মান আমরা নিলাম, এই দুইটা মান যদি আমরা এখানে বসাই তাহলে আমরা একটা পরামিতিক সমীকরণ পাবো। আর এই পরামিতিক সমীকরণকে বা এই সমীকরণকে সমাধান করলে আমরা পরামিতিক সমীকরণ পাবো। মানে অ্যাস্ট্রয়েডের সমীকরণকে সমাধান করলে পরামিতিক সমীকরণ পাবো, পরামিতিক সমীকরণকে সমাধান করলে আমরা অ্যাস্ট্রয়েডের সমীকরণ পাবো। মানে এখানে যদি আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসাই তাহলে আমরা একটা কার্তেশীয় আকার পাবো। আবার এখান থেকে যদি এই এক্স এবং ওয়াইয়ের মানকে অপসারণ করি তাহলে আমরা এই দুইটা আকার আবার আমরা ফিরে পাবো। দিস ইজ কল্ড পরামিতিক সমীকরণ। ওকে, তাহলে এখানে যেহেতু এটার ডিস্টেন্সটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই এই অক্ষ বরাবর হচ্ছে a0, এই অক্ষ বরাবর অবভিয়াসলি হবে -a0, আর এটার ঠিক বাম দিকে, তো এটাকে আমরা a' দ্বারা প্রকাশ করতে পারি। এটা ওয়াই অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো x
অক্ষের স্থানাঙ্ক হচ্ছে আমরা জানি 0, তাই এই অক্ষের স্থানাঙ্ক হবে 0a, আর এই অঙ্কের স্থানাঙ্ক হবে 0 - a। এটাকে যেহেতু b, তাই এটাকে ধরে নিলাম আমরা b প্রাইম। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক অ্যাস্ট্রয়েডের একটা সমীকরণ আমরা বলতে পারি। এখন আমরা এখানে শিখব যে কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয় করব, এটা একটু শেখার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে আমাদেরকে জানতে হবে যে চাপ দৈর্ঘ্যটা আসলে কি। দেখেন, চাপ দৈর্ঘ্য হচ্ছে একটি বক্ররেখার একটি অংশ বরাবর দুইটা বিন্দুর দূরত্ব। তো আমি এখানে এটাকে একটু 3D স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। তো এখানে চাপ দৈর্ঘ্যের ডেফিনেশনটা খুব সুন্দর করে দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে একটা বক্ররেখা এবং এটাকে যদি এখন আমরা বর্ধিত করি, দেখেন এই বরাবর যদি এটাকে আমরা টেনে নিয়ে আসি, আমরা একটু দেখে নেব স্ক্রিনের মধ্যে। এই যে দেখেন এই যে সোজা হয়ে গেল। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা আসলো, সেটাকে আসলে আমরা চাপ দৈর্ঘ্য বলতে পারি। এই যে দেখেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা আসবে বা যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে চাপ দৈর্ঘ্য। সহজ হিসাব। এখন দেখেন, কার্তেশীয় স্থানাঙ্কে আমরা ধরে নিলাম y = f(x) হচ্ছে একটা বক্ররেখা। এই যে বক্ররেখা, এটাকে ধরে নিলাম আমরা y = f(x) বক্ররেখা। এটার নাম মনে করেন y = f(x) বক্ররেখা। এটা AB ব্যবধানিত অবিচ্ছিন্ন। দেখেন, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, অবিচ্ছিন্ন। এই যে দেখেন, এই জায়গা থেকে এটা কিন্তু অবিচ্ছিন্ন, এখানে কোথাও কিন্তু বিচ্ছিন্ন নাই, এটা কিন্তু সংযোগ আছে, তার মানে এটা হচ্ছে অবিচ্ছিন্ন এবং এক মান বিশিষ্ট হয়, মানে দুইটার মানে সেম হবে। এই যে দেখেন, এই দুইটার মান হচ্ছে সেম। তাহলে এই জায়গা থেকে এই অংশের পর্যন্ত যে সরাসরি দূরত্ব হবে, এটা কিন্তু সরাসরি দূরত্ব না, এটা কিন্তু বক্ররেখা। এটাকে যদি আমরা সোজা করি, তাহলে সোজা বরাবর যে দূরত্বটা হবে, আমরা আবার একটু চিত্রটা দেখি। এই যে দেখেন, আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখন বক্ররেখা আছে, এই যে বক্ররেখা আছে, এই যে সোজা হয়ে গেল, এই সোজা হওয়ার পরে বরাবর যে ডিস্টেন্সটা আসলো, এটাই হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্য। এই যে দেখুন, এখন কিন্তু এটা চাপ দৈর্ঘ্য না, কিন্তু এটা যখন সোজা হবে তখন সেটাকে আমরা চাপ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ a থেকে b √1 + ddx অফ y হোল স্কোয়ার dx। এখানে আপনাকে অবশ্যই যে বক্ররেখাটা দেওয়া থাকবে, সেটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন এটাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে 1 এর সাথে যোগ করে। তারপর এখানে যা যা ক্যালকুলেশন আছে সেটা করলে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের চাপ দৈর্ঘ্য পাবো। ওকে, সো এখন আমরা ডিটারমিনেশন অফ এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটস নিয়ে আলোচনা করব, অর্থাৎ পোলার স্থানাঙ্কে কীভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে পার্থক্যটাকে আমরা যদি ইন শর্ট আপনাদেরকে বলি, কার্তেশীয় স্থানাঙ্ক মানে এখানে অক্ষ থাকবে দুইটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে এখানে আর এবং থিটার মাধ্যমে এটাকে সাধারণত প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা প্রাথমিকভাবে যদি r = f(θ) একটা ফাংশন ধরি, যেটা θ = আলফা এবং বিটা, এই দুইটা বিন্দুর মধ্যে এটা আবদ্ধ হয়, সেক্ষেত্রে এটার যে এরিয়া হবে সেটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ a থেকে b r² dθ। এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে কার্ডিওয়েড। তো কার্ডিওয়েড কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কার্ডিওয়েড হলো একটি সমতল বক্ররেখা যা একই ব্যাসার্ধের একটি নির্দিষ্ট বৃত্তের চারপাশে ঘূর্ণায়মান একটি বৃত্তের পরিধিতে একটি বিন্দু দ্বারা চিহ্নিত করা হয়। তো এটাকে বোঝার জন্য আমরা আমাদের গুগলের হেল্প নেব। এখানে আমরা 3D স্ক্রিনে এটা একটু দেখার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কার্ডিওয়েডটা কেমন হয়। আমরা যদি এটাকে 3D স্ক্রিনে যদি এটাকে একটু দেখি, আমরা দেখেন, এখানে যদি আমরা এই চিত্রটা একটু আমরা খেয়াল করি, দেখেন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হয়ে এটা কিন্তু দেখেন এই বরাবর কিন্তু এই জায়গা পর্যন্ত এসেছে। লক্ষ্য করেন ভালো করে, এই পয়েন্ট থেকে শুরু করে আমি যদি এটাকে তুলে দিই, দেখেন এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করেন। এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা কিন্তু আরেকটা বৃত্তের চতুর্দিকে সুন্দর একটা ফরম্যাট কিন্তু এখানে তৈরি করছে। দেখেন এই পয়েন্ট থেকে শুরু করে, এই যে এই পয়েন্ট থেকে শুরু করে, এই যে দেখেন এই কিন্তু আরেকটা চিত্র অঙ্কন করেছে। আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে ফোকাস করি, দেখেন এই স্ক্রিনের মধ্যে আমরা একটু ভালো করে দেখি, তাহলে এই যে দেখেন একটা চিত্র অঙ্কন করে, এটাই হচ্ছে কার্ডিওয়েড। এই দেখেন এই যে দেখেন এখানে এটা হচ্ছে 4 কাপ আছে, আমরা একটু জুম করে নেই, একটু লক্ষ্য করি। এই যে দেখেন 4 কাপের মধ্যে এখানে কিন্তু এই পয়েন্ট থেকে শুরু করে এই বরাবর কিন্তু একটা চিত্র এখানে অঙ্কিত হয়েছে। সো এটাই হচ্ছে একটা কার্ডিওয়েড।
তো এটাকে যদি আমরা এখানে দেখি, এখানে কার্ডিওয়েডটা আসলে দুই রকম হতে পারে। এই যে দেখেন, এই যে একটা কার্ডিওয়েড আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাম দিকে, এই যে বাম দিকে এটা হচ্ছে r=a1 + cos θ এর চিত্র। আর তার ঠিক উল্টা দিকে যদি হয়, মানে এই দিকে যদি হয়, তাহলে মাইনাস হলে এরকম চিত্র হবে। তো এই যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এই কনসেপ্টগুলো যদি আমরা প্রপারলি বুঝি, তাহলে এই রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি কিন্তু সমাধান করতে পারবো। ওকে, সো এরপরে আমরা জানার চেষ্টা করব যে ল্যামনিস্কেটটা আসলে কি। দেখেন, ল্যামনিস্কেটটা হচ্ছে এমন একটা চিত্র যেটা ইনফিনিটি চিহ্নর মতো একটা গ্রাফ গঠন করে। দেখেন, এখানে একটা গ্রাফ দেখি আমরা, এই যে গ্রাফটা দেখেন, এটা কিন্তু দেখেন এই যে এই আকৃতিতে তৈরি হয়েছে। আপনি এখানে চাইলে আরও চিত্র অঙ্কন করতে পারেন। এই যে আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ল্যামনিস্কেট। তো সাধারণত এই দুইটা ফরম্যাটের ল্যামনিস্কেট হয়ে থাকে। তো এটা জানলে আসলে আমাদের ল্যামনিস্কেটটা হয়ে যাবে, যেটা এরকম লুপ গঠন করবে। এটা অনেকভাবে হতে পারে, যেমন আপনি এই দিকে গঠন করতে পারেন লুপ, এই যে দেখেন এরকম লুপ গঠন করতে পারেন। এগুলো সব হচ্ছে ল্যামনিস্কেট। তো এই আকৃতির যে কোনো কিছু হলে সেটাকে আমরা ল্যামনিস্কেট বলতে পারি। তারপর চলে আসি আমরা ফাঁসে। দেখেন, ল্যামনিস্কেটের মধ্যে এই যে আমরা অঙ্কন করেছি, এগুলো হচ্ছে ফাঁস, এগুলোর নাম হচ্ছে ফাঁস। দেখেন, এই যে ফাঁস, তো ফাঁসটা হচ্ছে যে r=a sin n θ, এগুলো হচ্ছে ফাঁস, অথবা r=a cos n θ। তাহলে এই যে দেখেন, এখানে হচ্ছে একটা ফাঁস, দুইটা ফাঁস, তিনটা ফাঁস। সিমিলারলি এখানে দেখেন একটা ফাঁস, দুইটা ফাঁস, তিনটা ফাঁস। এখানে দেখেন চারটা ফাঁস আছে, এই যে চারটা ফাঁস আছে এখানে। তো এগুলো হচ্ছে আসলে ফাঁস। তো এই যে কনসেপ্টগুলো আছে, এগুলোর উপর ডিপেন্ডস করে হচ্ছে আমরা এই এরিয়া রিলেটেড আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব, অথবা চাপ দৈর্ঘ্য রিলেটেড যে কোয়েকশনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব।